আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিজেপি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ সহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় এই হত্যা মামলা দায়ের করেন মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই মামলা হয়। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে-নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল হক ইনু ও আইনজীবী মোশাররফ হোসেন কাজল। ২০১০ সালের জুলাই দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। প্রধান হন তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের ২ তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম। পূর্বের যদি কোনো মামলা থাকে তাহলে নতুন মামলাটা স্টে থেকে পরের মামলাটাকে চলমান এবং ওটাকে কল করা হয়েছে। এখন পরবর্তীতে রিপোর্টটাকে কল দেখে তারপরে আদালত একটা সিদ্ধান্ত জানাবে। বন্যার খবর জানাতে ফেনীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ফেনীর আজকের চিত্র কেমন দেখছেন আর উদ্ধার অভিযানে কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন দাঁড়িয়ে আছি যে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে শাহিনা আক্তার। তিনি বলেছেন আজকে এখন পর্যন্ত ৮ লাখের বেশি মানুষ এখন পর্যন্ত বন্যা কবলিত আছে। যে উপজেলাগুলো রয়েছে পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী এবং বিশেষ করে এই পরশুরাম এবং সোনাগাজী এবং ছাগলনাইয়াতে খুব বেশি এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা তেমনভাবে কার্যকর করা যায়নি। আমরা যেটি অন্যভাবে জেনেছি, স্বেচ্ছাসেবকরা কিন্তু এসছেন, স্বেচ্ছাসেবকরা মহিপালে আসছেন, এসে তারা কিন্তু তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করছেন। যেটি আসলে মিসিং সেটি হচ্ছে যে সবাই সমন্বিতভাবে বা জেলা প্রশাসকের মাধ্যমে একইভাবে গিয়ে কোন অগ্রাধিকার ভিত্তিতে কোন জায়গাগুলোতে ত্রাণ দেওয়া প্রয়োজন, কোন জায়গাগুলোতে পানি প্রয়োজন, কোন জায়গাগুলোতে কী ধরনের পণ্য প্রয়োজন, সেই বিষয়গুলো আসলে হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঢাকা থেকে মহিউদ্দিন রনি একজন এসেছেন, আসার পরে এখানে কিন্তু রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ এসেছিলেন, তাদের সঙ্গে বাকবিতণ্ডা জড়ায় এবং পুরো জায়গাটি কিছুক্ষণের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখানে বিশেষত আমরা দেখেছি বিশুদ্ধ খাবার পানি যেই সংকট, সেই সংকটের জন্য এখন বিশুদ্ধ খাবারের পানির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনাকে যদি দেখাতে পারি যে এই জায়গাগুলোতে পুরো জায়গা জুড়েই কিন্তু বিশুদ্ধ খাবার পানি নিয়ে আসা হয়েছে এবং বন্যা দুর্গত যে এলাকাগুলোতে আছে সেখানে খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম তারা বোট নিয়ে গেছে। তারা বলেছে যে তারা চেষ্টা করছেন যেন উদ্ধার কার্যক্রম। গতকাল পর্যন্ত ফায়ার সার্ভিস ৬,০০০-এর বেশি মানুষকে উদ্ধার করেছে, সেনাবাহিনীর পক্ষ থেকেও উদ্ধার করা হয়েছে এবং সবশেষ আমরা যতটুকু জেনেছি প্রায় ২০,০০০-এর মতো মানুষ এই দুদিন উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত অনেক মানুষ বন্দী আছে, গৃহবন্দী আছে। তাদের জন্য যে বিষয়টি দরকার সেটি হচ্ছে যে তাদের অন্তত খাবারের নিশ্চয়তা দেওয়া দরকার। রান্না করা খাবার চাইছেন অনেকে এবং যেই জায়গাগুলো আসলে আশ্রয়কেন্দ্র, অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে আছে সেই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত ঝুঁকি মুক্ত নয়। এই কারণে যে আশপাশে যে জায়গাগুলো আছে বিশেষ করে শিশুদের জন্য এবং নারীদের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোর আঞ্জাম এখন পর্যন্ত দেয়া যাচ্ছে না। তবে স্বেচ্ছাসেবী যারা ঢাকা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম থেকে আসছেন, তারা কিন্তু বোটের মাধ্যমে আশপাশের জেলাগুলোতে যাচ্ছেন এবং বলা হচ্ছে যে দূরবর্তী জেলাগুলোতে যাওয়া হচ্ছে না, সেটি স্বীকারও করেছেন জেলা প্রশাসক। আমি বলেছি সেনাবাহিনীর মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে কিছুটা ত্রাণ পৌঁছানো সক্ষম হচ্ছে, যেটি যথেষ্ট কিনা তিনি বললেন না, সেই বিষয়টি যথেষ্ট নয়, তবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে
যেটি সমন্বয়ের অভাব সেটি কিন্তু প্রকটভাবে দেখা দিচ্ছে। এখানে দলীয় কেউ যদি আসেন সেক্ষেত্রে তারা অন্যদের সাথে কিন্তু সমন্বয় করতে পারছেন না, যেখানে একটা বাধার সম্মুখীন হচ্ছেন, যে কারণে ত্রাণ কার্যক্রম বাধার সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে এখানে সর্বশেষ একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখানে বেশ কয়েকটি ডেস্ক খোলা হয়েছে, যেগুলো পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, মহিপাল বিভিন্ন জায়গায় কারা কারা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজনের সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই মানুষগুলোর ঠিকানা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন শাহিনা আক্তার। তো এখন পর্যন্ত কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতিটা এভাবেই চলছে। আসলে রাইকা, ফেনী থেকে জানছিলাম বন্যার খবর। এখন যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আপনি তো নোয়াখালীতে আছেন, তো সেখানে বন্যায় ফসলি জমি এবং মাছে ঘেরের কি অবস্থা? রাইকা, আমরা ফেনী থেকে আমাদের সহকর্মীর কাছ থেকে যেভাবে শুনছিলাম যে এখনো বিভিন্ন জায়গায় মানুষ পানিবন্দী হয়ে আছেন, এখনো অনেককেই উদ্ধার করা যায়নি। তো রাইকা, আমি গত কালকে থেকে কুমিল্লা এবং নোয়াখালীর বেশ কিছু এলাকা দেখেছি এবং আমি আজকে সকালে কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে ফেনী যাব। তো যতদূর দৃষ্টি যায় শুধু সব জায়গায় পানি আর পানি। শুধু যে মূল যে সড়কটি আছে সেটি ছাড়া এখানে যে গ্রামীণ সড়ক আছে, এখানে যে ঘরবাড়ি আছে, মসজিদ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মন্দির আছে, সবকিছুই পানির নিচে তলিয়ে আছে। তো আপনারা দেখছেন আমার পিছনে যে এরকম এখানে একটি যে মাছের ঘের আছে, এখানে মাছ চাষ করছিলেন মানুষ, কিন্তু একইভাবে আমি মানুষ যেটি বলছেন তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় এই 3 উপজেলা ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে প্রায় কয়েক কোটি টাকার মাছ তারা ভেসে গেছে এবং যারা স্থানীয় উদ্যোক্তা আছেন তারা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। রাইকা, আমি যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই এলাকার মানুষজন ঘরে ঘরে মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং মানুষ কেউ বের হতে পারছে না। কেউ যদি একটা খাবারের গাড়ি নিয়ে আসে, শুকনো খাবার নিয়ে আসে, ধনী গরিব সব মানুষ কিন্তু হাত পাচ্ছেন, হয়তো তাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন, ত্রাণবাহী অনেক গাড়ি আছে, কিন্তু এটা সদর যে কোনো উপজেলা কিংবা সদর জেলা শহরেই তারা ত্রাণ দিয়ে চলে যান, কিন্তু যে দূরবর্তী যে জায়গাগুলি আছে, গ্রাম আছে। জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর। সিলেট সফর করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করেন তিনি। এরপর সেখান থেকে হযরত শাহপরান রাদিয়াল্লাহুর মাজারে যান মির্জা ফখরুল। মাজার জিয়ারতকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় তার মা কুলসুম বেগম বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ 68 জনকে আসামি করা হয়। বাংলাদেশে রোহিঙ্গা আগমনের 7 বছর পূর্তি উপলক্ষে শরণার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এ উপলক্ষে শরণার্থী শিবিরে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। সকালে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে হোপ ইজ হোম ক্যাম্পেইন পালন করেছে তারা। সমাবেশে হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারে গণহত্যা বন্ধ করো স্লোগানে প্রকম্পিত করে সমাবেশে। এ সময় পোস্টার, প্ল্যাকার্ডে মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন রোহিঙ্গারা। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা রেখে অনেকেই বলেন রোহিঙ্গাদের উপর সামরিক জান্তা এবং আরাকান আর্মির গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।
ভারতে পালানোর সময় গ্রেফতার বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট MAG ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে তাকে কারাগার থেকে এনে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্কোটাল ইনজুরি ছিল। সফল অস্ত্রোপচার শেষে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। শনিবার দুপুরে আদালতে তোলার সময় মানিক জনরোষে মুখে পড়ে। ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম জুতা নিক্ষেপ করে। এলোপাথারি কিল ঘুষিও মারা হয় তাকে। এ সময় তিনি স্কোটারে আঘাত পান। আঘাত জটিল হলে তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এছাড়া আগের থেকে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন মানিক। চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ 4 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে উত্তোলন সীমা ছিল 3 লাখ টাকা। প্রতি সপ্তাহে বাড়ানো হচ্ছে উত্তোলনের মাত্রা। গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হলেও এখনও নগদ টাকা পরিবহনের নিরাপত্তার শঙ্কা আছে। এছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন এমন আশঙ্কাও আছে। এ বাস্তবতায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়, তবে প্রতি সপ্তাহেই সেই সীমা বাড়ানো হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডে বেকম্যানস বিস্কিটস। মুহূর্তে এখন বন্যার্তদের পাশে থাকার এই স্লোগানে বেকম্যানস ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ আশেপাশের অঞ্চলসমূহে ত্রাণ বিতরণ শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও জরুরি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল সেবার মাধ্যমে পাশে ছিল বেকম্যানস। করোনা মহামারীর সময়ও চিকিৎসা সেবা দিয়ে তারা প্রশংসিত হয়েছিল। 2022 সালেও সুনামগঞ্জ এবং ছাতকে বন্যার্তদের পাশে ছিল বেকম্যানস। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।